নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসে আমরা সারা মাস জুড়ে শুনছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একগুচ্ছ গল্প। আজ শিক্ষক দিবসের প্রাক্কালে কথক কৌশিকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনুসন্ধান। নারায়ণ মাস্টার সকালে উঠে স্ত্রীকে চা দিতে বললেন। স্ত্রী মনোরমা বললেন, চাও নেই, চিনিও নেই, দুধও দিয়ে যায়নি গোয়ালা। 2 মাস তাকে টাকা দেওয়া হয়নি। তুমি সংসারের কিছুই দেখো না। আমি কি করে একা সংসার চালাই? বাইরে থেকে ছেলেরা বললে, বাড়ি আছেন স্যার? স্যার আছেন। নারায়ণ মাস্টার হন্তদন্ত হয়ে স্ত্রীকে বলেন, একটু চা করে দাও, যা হয় করে, ওরা সব এসে গেল। মনোরমা মুখ ঝামটা দিয়ে বলেন, এলে কি হবে? শুধু ঘরের খেয়ে বোনের মোস্তারানো তোমার হয়েছে তাই। কারো কাছে পিত্তেস নেই, ওদের পেছনে ভূতের মতো খাটুনি। এর চেয়ে টিউশন ধরলে তো কাজ হয়, 2 পয়সা আসে। বাইরে একখানা চালা ঘরে গ্রামের চাষাভুষোদের অনেকগুলো ছেলে জুটেছে। নারায়ণ মাস্টার তাদের কাউকে অক্ষর পরিচয় করান, কাউকে ভাঙা একটা গ্লোবে ভূগোল শেখান, একজনকে কবিতা পড়তে শেখান। একটি গরিব ছেলেকে বলেন, কি খেয়ে এসেছিস সকালে? কিছু না। শোন, তোর কাকিমার কাছে গিয়ে বল 2টি মুড়ি দিতে। আমি বলে দিয়েছি যেন বলিস নেই। ছেলেটি ইতস্তত করে, সে তার কাকিমাকে চেনে, সেখানে যেতে তার সাহসে কুলোয় না। তবু নারায়ণ মাস্টারের মনস্তুষ্টি করবার জন্য পায়ে পায়ে অন্দরের দিকে এগোয়। মনোরমা বসে ধান সিদ্ধ করছেন রান্নাঘরে। ছেলেটি ভয় ভয় দাঁড়িয়ে দেখে, ডাকতে সাহস হয় না। মনোরমা হঠাৎ এগিয়ে বলেন, কে? বিষ্টু? কি রে? এই এই কি? মাস্টারমশাই বলে দিলেন এই মোড়ে 2টি মুড়ি দিতি। তার বলে দেবেন না কেন? তার কি, কোথা থেকে কি জোটে তার সেদিকে কতটুকু খেয়াল থাকে? যা, মুড়ি নেই, বলগে যা। নারায়ণ মাস্টার খেতে বসেছেন। বাড়ির পাশের এক গরিব গেরস্থ বাড়ির ছোট ছেলে ওঁত পেতে থাকে কখন তিনি খেতে বসবেন। যদি না আসে নারায়ণ মাস্টার ডাকেন, আয় বিলু, আয়। বিলু বলে, কি? হ্যাঁ? সে ওই 2টি কথা বলতে শিখেছে। হেঁটে স্কুলে যেতে হয় অনেক দূর। দেরি হয়ে যায়। পথে যেতে যেতে শোনেন স্কুলের ঘন্টা বাজছে। 7 মিনিট লেট। হেডমাস্টার নীরদ রায় বড় কড়া লোক, বয়স 50-এর ওপর, চোখে চশমা, লম্বা দোহারা চেহারা। এত দেরি হলে রোজ রোজ চলবে না নারায়ণবাবু। নারায়ণবাবু অপ্রতিভ মুখে হাজিরা খাতাখানা টেনে নেন। কিন্তু আরও 5 মিনিট পরে হেডমাস্টারের প্রিয় পাত্র সারদাবাবু এসে এক গাল হেসে বলেন, উফ, কী রোদ আজকে স্যার, গা যেন পুড়িয়ে দিচ্ছে। হেডমাস্টার বলেন, আপনার মেয়ের বিয়ে ঠিক হলো হুগলিতেই? বসুন বসুন। এই 2টো পান নিন স্যার। একটি ছেলে ক্লাসের বাইরে এসে দাঁড়িয়ে থাকে, নাম ইন্দুভূষণ, সুন্দর চেহারা। নারায়ণবাবুকে এগিয়ে এসে ক্লাসে নিয়ে যায়। ক্লাসে ছেলেদের ভিড়। নারায়ণবাবুকে সবাই ভালোবাসে, পছন্দ করে, ভয়ও করে। ক্লাস চুপ করে যায়, একবার মৃদু ভর্ৎসনায়। অঙ্ক কষান বোর্ডে খড়ি দিয়ে। ইন্দুভূষণ বলে, অঙ্ক কষার পর সেই গল্পটা বলুন স্যার। সব ছেলে সায় দেয়। নারায়ণবাবু বলেন, জানলাগুলো খুলে দাও, দেখো তো কেমন সুন্দর। মাঠ, গাছপালা, ভগবানের তৈরি সুন্দর পৃথিবীতে চোখ ভরে দেখতে শেখো। শুধু বইয়ের পড়া পড়লে মানুষ হবে না, চোখের দৃষ্টি ফুটুক। ইন্দুভূষণ বলে, ওই দেখুন বাঁশঝাড়ের আকাশটা কেমন ময়ূরকণ্ঠী রং, নদীর ওপারে কীরকম কাশফুল ফুটেছে। নারায়ণবাবুর মন আনন্দে ভরে ওঠে। এই একটি ছেলেকে তিনি অন্তত দৃষ্টিদান করতে পারবেন হয়তো। ইন্দুভূষণ স্কুল ম্যাগাজিনের জন্য লেখা নিজের রচনা পড়ে শোনাচ্ছে। এমন সময় হেডমাস্টার দোরের বাইরে দাঁড়িয়ে কড়া নজরে এক চমক ক্লাসরুমের দিকে চাইলেন। ইন্দুভূষণের পড়া বন্ধ হয়ে গেল।
নারায়ণবাবু থতমত খেয়ে গেলেন। পাশে অন্য একটি ক্লাস, হেডমাস্টারের প্রিয়পাত্র সারদাবাবু চেয়ারে বসে ঢুলছিলেন। মনোরমা স্বামীর জন্য দাঁড়িয়ে আছেন অপেক্ষা করে। ওবেলা সত্যিই কিছু ছিল না খেতে দেবার। ভর্ৎসনার সুরে কথা বলেছেন। দুপুরে সেই দুঃখ মনে বড় বেজেছে। একটু চা দিতেও পারেননি। নারায়ণ মাস্টার বলেন, অত হাসি হাসি মুখ কেন, কি খেতে দিচ্ছ? মনোরমা বলেন, হাত পা ধুয়ে নাও, এসো। স্বামীকে জল এগিয়ে দেন, পাখার বাতাস করেন। নারায়ণবাবু জিজ্ঞেস করেন, ননি আজ স্কুলে যায়নি কেন? মনোরমা মিথ্যে করে বলেন, পেটের অসুখ হয়েছিল। কিন্তু তা নয়। ননীমাধব অত্যন্ত অবাধ্য প্রকৃতির ছেলে। এ বয়সে অনেক রকম ছলচাতুরি শিখেছে। ভাদ্র মাসে বিলে জল বেড়েছে, সেখানে মাছ ধরতে গিয়েছে পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে। স্বামীর জলখাবার আর চা দেন মনোরমা। তালের বড়া আর চা। গরম গরম বড়া ভাজেন আর ভালো ভালো দেখে স্বামীর পাতে তুলে দেন। বাইরে ছেলেরা এসে ডাকে, স্যার বাড়ি আছেন স্যার? নারায়ণবাবু ব্যস্ত হয়ে ওঠেন। মনোরমা বলেন, বসো বসো, অত খাটলে শরীর থাকবে কেন? একটু বসো, আর দুখানা ভেজে দিই। সেই ছোট ছেলেটি এসে টলতে টলতে নারায়ণবাবুর পাশে বসে যায়। ওর মুখে তুলে দিয়ে খাওয়ান। নদী তীরে প্রতিদিন একটু করে বেড়াবার অভ্যেস আছে নারায়ণ মাস্টারের। ইন্দুভূষণ ও আরও দুটি ছেলেকে নিয়ে নক্ষত্র সংস্থান ও জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে উপদেশ দিচ্ছেন আজ। ইন্দুভূষণ বলছে, ভেনাস কোনটা স্যার? নারায়ণ মাস্টার বলছেন, ওই বাঁশঝাড়ের মাথার ওপরে, ওই দেখো, বেশ বড় নক্ষত্র। ওটিকে নক্ষত্র বলো না, ওটি গ্রহ, সৌরজগতের একটি গ্রহ। অন্য অন্য গ্রহগুলির নাম করো তো। তোরা দেখেছিস শুক্র গ্রহ? ওই বাঁশঝাড়ের মাথায়। হঠাৎ সেদিকে দেখা গেল ননীমাধব জলের ধারে ছিপ নিয়ে মাছ ধরছে। বাপকে দেখে ননীমাধব তৎক্ষণাৎ ছিপ গুটিয়ে ফেলে। নারায়ণ মাস্টার দুঃখিত হন, বলেন, তুই তো আজ স্কুলেও যাসনি, অথচ তোর দিদির বাড়ি গিয়েছিস শুনলাম বাড়িতে। ননি চুপ করে রইল। নারায়ণ মাস্টারের মেয়ের বিয়ে হয়েছে পাশের গ্রামেই। তোর মার কাছে বলে এসেছিস দিদির বাড়ি যাচ্ছি? হ্যাঁ। কেন মিথ্যে বলতে গেলি? অমন আর কখনো বলবে না। মিথ্যে কথা কারো কাছে কখনো বলবে না, সত্য কথা বলবে। এতে যদি কোনো ক্ষতিও হয় তাও ভালো। সর্বদা মনে রাখবে এটি, কেমন তো? আচ্ছা, বাড়ি যাও। বাড়িতে মনোরমা সন্ধ্যা প্রদীপ দেখিয়ে প্রণাম করলেন। পাশের বাড়ির গাঙ্গুলি বউ ও শুভদা ঠাকুরুনের কাছে সংসারের দুঃখ কষ্টের কথা বলেন। শুভদা এসেছেন তেল ধার নিতে, গরিব বিধবা। মনোরমা যেটুকু তেল আছে তার বেশি অংশটা শুভদাকে ঢেলে দিলেন। স্বামীর কথা বলেন ওদের কাছে। এমন লোক যদি দেখে থাকি কখনো পিসি, সংসারের দিকে নজর নেই, কোনো দিকে নজর নেই, কি নিয়ে যে থাকে লোকটা দিন রাত। মেয়েটার ওই কষ্ট, তখনই বলেছিলুম দোরের কাছে কুটুম করতে নেই, দুবেলা কথা শুনতে হবে। তখন তা শুনলেন না, এখন তাই হচ্ছে যা বলেছিলাম। শুভদা ঠাকুরুন বললেন, শাশুড়ি না হয় খারাপ বুঝলাম, কিন্তু জামাই তো শুনেছি ভালো ছেলে। ভালো হলে কি হবে পিসি? মায়ের কাছে জুজু, মার সামনে কথা বলতে পারে ছেলে? উনি বলেন মায়ের বাধ্য হয়ে থাকা ছেলের উচিত। বললাম যে কোনো দিকে নজর নেই ওর, চাল নেই, তেল নেই, আজ বাদে কাল সকালে কি হবে তার ঠিক নেই। কে শুনছে সেসব কথা? ছাত্রদের নিয়েই ব্যস্ত। কেউ এক পয়সা দেবে না, ভূতের ব্যাগার খেটেই খুশি। আচ্ছা বলো তো পিসি, এই কীরকম কাণ্ড? নারায়ণ মাস্টার বাইরে থেকে হাঁক দেন এই সময়। একটা আলো ধরো, বাইরের দিকে বড্ড অন্ধকার। মনোরমা মুখ ঝামটা দিয়ে বলেন, হ্যাঁ, 7টা লণ্ঠনে আলো জেলে তোমার জন্য বসে আছি যে। পিপে পিপে তেলের ব্যবস্থা করে রেখেছো যে। এলে কোত্থেকে আমার মাথা কিনে জিজ্ঞেস করি?
নারায়ণ মাস্টার লজ্জিত মুখে ঘরে ঢুকতে ঢুকতে হোঁচট খান। মনোরমা বলেন, আহা, লাগলো নাকি? তোমার দেহটা এমনি করেই সাত খোয়ারে যাবে, দেখি কোথায় লাগলো। মনোরমা রান্নাঘরে গিয়ে চা তৈরি করছেন। ননী মাধব খিড়কি দৌড় দিয়ে চুপি চুপি ঢুকে বলল, মা, বাবা কোথায়? এই বাড়িতে কি? ওর জন্য দুটো চিড়ে ভাজা করেছে ঘি দিয়ে। না খেয়ে খেটে খেটে ওর শরীরটা যে গেল। এই খানিক আগে এমন হোঁচট খেলেন যে পা ভেঙে যেতে যেতে রয়ে গেল। ও থেকে তোমাকে না, তোমার জন্য চাল ভাজা আছে, তেল মেখে দিচ্ছি। হ্যাঁ রে, দিদির বাড়ি যাসনি? কেমন আছে সে? এতক্ষণ সেখানে ছিলি? কি খেতে দিলে? কিছুই না, ঘন্টা কর্ণ। দাও চিড়ে ভাজা। দিদি ভালো আছে? না না, এ ওর জন্য ঘি দিয়ে ভাজা, তোকে এর পরে দেবো, এখন বসোগে যাও। নারায়ণ মাস্টার চিড়ে ভাজা খেতে খেতে স্ত্রীর সঙ্গে গল্প করেন। মনোরমা বলেন, ননি এই এলো অমলার শ্বশুরবাড়ি থেকে, অনেকক্ষণ ছিল সেখানে। অমলা ভালো আছে। নারায়ণ মাস্টার স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন, কে বলল এসব কথা? কেন, ননি বললে? আবার কে বলবে? সে তো এই এলো ওর দিদির বাড়ি থেকে, রান্নাঘরে বসে খাবার খাচ্ছে। নারায়ণ মাস্টার একবার ভাবলেন স্ত্রীকে ছেলের গুণের কথা সব খুলে বলেন। তার উপদেশ সত্ত্বেও সে আবার তার মায়ের কাছে মিথ্যে কথা বলেছে। কিন্তু সরলা পত্নীর মুখের দিকে চেয়ে নারায়ণ মাস্টার সে কথা চেপে গেলেন। বাইরে থেকে ছেলেরা ডাক দিলে, বাড়িতে আছেন স্যার? স্যার আছেন? ছেলেরা পড়তে এসেছে। ব্যস্ত হয়ে ওঠেন নারায়ণ মাস্টার। নারায়ণ মাস্টার স্কুলে গেলেন। হেডমাস্টার আজ আর কিছু বলেন না। ক্লাসে ক্লাসে ছেলেরা তাকে নিজের নিজের ক্লাসে পাওয়ার জন্য যথেষ্ট আগ্রহ দেখায়। ইন্দুভূষণের ক্লাসে নারায়ণ মাস্টার ঢোকেন। একটু পরে হেডমাস্টার এসে গম্ভীরভাবে ক্লাসের বাইরে দাঁড়িয়ে জানিয়ে গেলেন, এ ক্লাসটা তাঁর নয়, রুটিনটা দেখে ঢুকলেই তো হয়। অঙ্ক কষাতে কষাতে কি করে এসে পড়ে সূর্যের কথা। সূর্য আছে বলে জগতে রঙের খেলা অদ্ভুত, নারায়ণ মাস্টার বোঝান। তা থেকে নিউটনের কথা এসে পড়ল, জ্ঞান তপস্বী নিউটন। বাইরে দাঁড়িয়ে হেডমাস্টার শোনেন। নারায়ণ মাস্টারের জনপ্রিয়তা হেডমাস্টারের চক্ষুশূল। একটু পরে মাখনলাল সুর স্কুলে এসে ক্লাসে ক্লাসে বেড়াতে বেরুলেন। মাখনলাল সুর 2-3টে তেলের কলের মালিক। কালো মোটাসোটা চেহারা, মুখখানিতে দাম্ভিকতা মাখানো। লেখাপড়া বিশেষ কিছুই জানেন না। টাকার জোরে স্কুলের সেক্রেটারি হয়েছেন বলে শিক্ষকদের উপর প্রভুত্ব একটু বেশি করেই খাটান। বিভিন্ন ক্লাসে ঢুকে পরীক্ষা করেন। প্রথমে ক্ষেত্রবাবুর ক্লাস। ক্ষেত্রবাবু সসম্ভ্রমে উঠে দাঁড়ান, বলেন, পড়িয়ে যান, আমি শুনি। বাংলা সাহিত্য পড়াচ্ছেন ক্ষেত্রবাবু? সুরমশাই বলেন, ও সব কি আর কবিতা? কবিতা ছিল সেকালে যদু মুখুজ্জের। কুব্জ পৃষ্ঠ নুব্জ দেহ উষ্ট্র সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি, ইত্যাদি। কৌটো খুলে পান খান ক্লাসের মধ্যেই। তারপরে যদুবাবুর ক্লাস। ইতিহাস পড়াচ্ছেন যদুবাবু, মন দিয়ে শিবাজির জীবনী বর্ণনা করছেন ছেলেদের কাছে। মাখন সুর এক অবান্তর প্রশ্ন করে বসলেন, আচ্ছা বলো দেখি, দাশু রায় পাঁচালী লিখেছিলেন কত সালে? মাস্টার বলে দাও না ওদের। দাশু রায়, আহা, অমন গান আর কেউ বাঁধতে পারবে না। তারপরে নারায়ণবাবুর ক্লাস। নারায়ণবাবু মশগুল হয়ে গিয়েছেন অধ্যাপনায়, কিন্তু তিনি অঙ্ক ছেড়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছেন ক্লাসে। মাখন সুর ঢুকে জিজ্ঞাসা করলেন, আপনি না অঙ্কের মাস্টার? আমি শুনেছি আপনি ক্লাসের পড়া না করিয়ে ছেলেদের কাছে বাজে গল্প করেন। নারায়ণবাবু বললেন, আগেই কথাটা উঠল কি না, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বধাদপি গরীয়সী, বিশেষত কবিতার। তাই আবৃত্তির নিয়মটা ওদের তা শেখাবার কোনো দরকার নেই। আপনি যে জন্য আছেন তাই করুন। আমি অনেক দিন ধরে এরকম শুনে আসছি, কিন্তু আজ সচক্ষে দেখলাম। একটু পরে চা করে এসে একটা স্লিপ দিয়ে গেল। নারায়ণবাবু তলব হয়েছে হেডমাস্টারের ঘরে। নারায়ণবাবু পায়ে পায়ে সেখানে গিয়ে দেখেন হেডমাস্টার অপ্রসন্ন ও বিরক্ত মুখে বসে। বললেন, আপনি কোনো কাজ করেন না ক্লাসে? ছেলেদের যা পড়ান তা সিলেবাসের বাইরে।
সেকেন্ড ক্লাসে অ্যালজেব্রা কতদূর করিয়েছেন দেখিয়ে বছর? মোটে সিম্পল ইকুয়েশন ধরাচ্ছেন? তাহলে কবে কোর্স শেষ করবেন আপনি? আপনাকে নিয়ে বড় মুশকিল হলো দেখছি। আপনার পুরনো রোগ গেল না, সেই বাজে গল্প করা। নারায়ণবাবু বললেন, আমি বাজে গল্প করি নে, ছেলেদের উদার দৃষ্টি যাতে খোলে তার চেষ্টা করি। আচ্ছা, টেক্সট বইয়ের যে একটা জগৎ আছে তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে আপনাকে রাখা হয়নি এখানে? নো দি স্কুল টু বি এ মেশিন ফর টার্নিং আওয়ার ম্যাট্রিকুলেটস। আপনাকে আর কতবার শেখাবো বলুন তো? যদুবাবু, ক্ষেত্রবাবু ও রাখালবাবু নারায়ণবাবুকে জিজ্ঞেস করেন শিক্ষকদের বিশ্রাম ঘরে, ব্যাপারটা কি হয়েছিল নারায়ণবাবু? সব শুনে যদুবাবু খুব লাভ ঝাঁপ দেন। আমি হলে অমন হেডমাস্টারকে দেখিয়ে দিতাম, দু কথা দিতাম শুনিয়ে আচ্ছা করে। সিলেবাস শেখাতে এসেছে, সিলেবাস অন্তজ কোথাকার, মুখের মতো জবাব দিয়ে দিতাম আজ। ক্ষেত্রবাবু বললেন, আরে একটু আস্তে আস্তে। আরে কিসের আস্তে? ভয় করি কাকে? এ শর্মা কাউকে থোড়াই কেয়ার করে না। স্কুলের চাপরাশি এসে ডাকলে হেডমাস্টারবাবু যদুবাবুকে ডেকেছেন। যদুবাবু হঠাৎ বাতাস বের হওয়া বেলুনের মতো চুপসে গেলেন। হেডমাস্টারের ঘরে জড়িত পদে ঢুকে বললেন, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি শনিবার 4th ক্লাসের উইকলি পরীক্ষার নম্বর এখনও কেন দেননি? আগে আগে না যদুবাবু, আজ 9 দিন হয়ে গেল, কাজে আপনার বড় গাফিলতি হচ্ছে। গতবারও এমনি করেছিলেন আপনি, এরকম আর কখনো করবেন না আশা করি। ওতে ছেলেদের অসুবিধা হয়, বুঝলেন? আগে হ্যাঁ নিশ্চয়ই স্যার, আমার শরীরটা একটু খারাপ ছিল বলেই, নইলে এতদিন। আচ্ছা, এখন আসুন তবে। শিক্ষকদের বিশ্রাম ঘরে ফিরে আসতেই অন্য সব মাস্টার আগ্রহে জিজ্ঞেস করেন, কর্তা কী জন্য ডেকেছিলেন হে? যদুবাবু হাত পা নেড়ে বললেন, দিয়ে এলুম শুনিয়ে দু কথা। আমায় বলে কিনা 4th ক্লাসের খাতা ফেরত দিতে অত দেরি হলো কেন? আমি মুখের ওপর বলে এলাম, মশাই 40 টাকা মাইনে তো চলে না, আমাদের টিউশনি করে খেতে হয়। সময় পাই কখন যে খাতা সকাল সকাল দেখে দেবো? দিলাম শুনিয়ে। বললেন ওই কথা? বলবো না? এ শর্মা থোড়াই কেয়ার করে। হি মাস্ট বি টোল্ড সাম হোম ট্রুথ। পাশের বাড়িতে রেডিওতে গান হয়। ও যেন একটি অন্য জগৎ, রসের জগৎ, যে জগতের সঙ্গে শিক্ষকদের কোনো পরিচয় নেই। শিক্ষকেরা কান পেতে শোনেন। বেরিয়ে এসে সবাই একটা চায়ের দোকানে বসেন, ভাঙা পেয়ালার চা খান। নারায়ণবাবুর অপমানে সবাই দুঃখিত। রাখালবাবু বলেন, যেদিন এদেশে শিক্ষকতার কাজ সম্মানিত বলে বিবেচিত হবে, সেদিন বুঝতে হবে জাতি হিসেবে আমরা জেগেছি। আজ আমাদের স্থান কোথায়? নারায়ণবাবুর ওপর মাখনবাবুর ব্যবহারই তা বুঝে নেওয়া যাবে। রাখালবাবু নারায়ণবাবুকে নিজের বাড়িতে নিয়ে যান। বড় শ্রদ্ধা করেন তিনি তাঁর এই সরল, অকপট, উদার দৃষ্টিসম্পন্ন সহকর্মীটিকে। রাখালবাবু বিদেশি শিক্ষক, এখানে তার বাসা। বাসাতে তার স্ত্রী, 3টি ছেলে মেয়ে ও ভাইজি নিভা থাকে। নিভার বয়স বছর 8-9, ফ্রক পরা ফুটফুটে মেয়েটি। নারায়ণবাবু তাকে কাছে ডেকে আদর করেন। নারায়ণবাবুর মেয়ে অমলার শ্বশুর বাড়ি। অমলার শাশুড়ি তার ওপর অত্যন্ত কুব্যবহার করে। ছেলে সুকুমারের সঙ্গে অমলার দেখা সাক্ষাৎ বন্ধ। অমলা সেজেগুজে জানলায় বসে আছে। আজ স্বামী কলকাতা থেকে আসবে অনেক দিন পরে। শাশুড়ি এসে বললেন, বলি, হ্যাঁ গা বৌমা, বিকেলে ঝাঁট নেই, পাট নেই, দৌড়ে জল দেয়া নেই, অমন পটের বিবিসে যে জানলায় বসে রয়েছ কেন? সে গুড়ে বালি, শুকু আজ আসবে না, চিঠি লিখেছে। তুমি উঠে গিয়ে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসো, আর এবেলার ভাত চড়িয়ে দাও গে। অমলা সলজ্জ মুখে উঠে গেল রান্নাঘরে। তার মন ভেঙে গিয়েছে। স্বামী সে কথা তো গতবার বলে যাননি। শাশুড়ি মিথ্যে কথা বলেছিলেন। সন্ধ্যার ট্রেনে সুকুমার এলো। অমলার জন্যে শাড়ি নিয়ে নিজে আহ্লাদ করে দেখাতে গেল। মা কাপড়খানা ছিনিয়ে নেন ছেলের হাত থেকে, বলেন, এ আমার পাঁচির স্বাদের সময় তাকে দেব, বউয়ের জন্য আর রোজ রোজ কাপড় আনতে হবে না। যে গুণধর বউ, সংসারের কুটোটুকু দুখানা করে উপকার নেই। সারা বিকেল সেজে গুজে ঠায় বসে রইল জানলায়, বলে কোনো কাজ করতে পারবো না। যেমন হেজল দাগড়া তেমনি বদমাইশ। হবে না, ছোট ঘরের মেয়ে যে, ওর বাবার নাম পাগলা মাস্টার। অমলা
আড়াল থেকে স্বামীকে দেখবার জন্য এসে দাঁড়িয়েছিল। বাবার প্রতি অমন অপমানসূচক শব্দ প্রয়োগে সে আর স্থির থাকতে পারে না। সামনে এসে বলে, বাবার নামে অমন যাতা বলবেন না আপনি। আমি কি করেছি না করেছি আপনাদের তা জানি নে, কিন্তু আমার বাবা যে কারোর কোনো অনিষ্ট করেননি বা করতে পারেন না তা আমি ভালো করেই জানি। শাশুড়ি ঠাকুরুন রণচণ্ডী মূর্তি ধারণ করলেন, ছেলেকে দিব্যি দিলেন সে যেন ওই বইয়ের মুখদর্শন না করে। অনেক রাত্রি জেগে দুজন দুই জানলায় বসে রইল। সেদিন নারায়ণবাবু আহার করতে বসে বললেন, এঁচোর এলো কোথা থেকে, অসময়ে এঁচোর? মনোরমা বললেন, আমি জানি নে ননীমাধব কোথা থেকে এনেছে। নারায়ণ মাস্টার বললেন, কোথা থেকে আনবে, এ নিশ্চয়ই অন্য কারো গাছ থেকে চুরি করে এনেছে। আমাদের নিজেদের গাছ নেই, কেই বা দেবে অসময়? বলি শোনো, চুরির জিনিস আমার পেটে সইবে না। আমার সংসারে কেউ খাবে না, ফেলে দাও সবটুকু। মনোরমা অনেক যত্ন করে দরিদ্র সংসারে অসময়ের এঁচোড় রেঁধেছিলেন। স্বামী খেতে ভালোবাসেন বলে তার কত আগ্রহ। এই আগ্রহের জিনিসটা নির্মমভাবে ফেলে দিতে তার চোখে জল এলো, কিন্তু কিছু বলতে পারলেন না মুখে। তিনি তার স্বামীকে খুব ভালোভাবেই চেনেন। অনুনয় বিনয় এক্ষেত্রে কোনো ফল হবে না। অভিমান করে চুপ করে রইলেন। মনোরমাকে বুঝিয়ে বললেন নারায়ণ মাস্টার, দেখো, ছেলেকে শুধু উপদেশ দিলে কাজ হবে না। আপনি আচরি ধর্ম পরের শেখায়। আমরা পিতামাতা, এই আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া দরকার। মুখে বলি অথচ চুরি এঁচোড় রেঁধে খাই, এতে ছেলেপিলে ভালো উপদেশ কখনো নেবে না। আমি জানি তোমার মনে কষ্ট হয়েছে, কিন্তু আমি যে পিতা, তুমি যে মা, আমরা যে শিক্ষক। নারায়ণ মাস্টারের ক্লাসে জানলা বন্ধ ছিল। তিনি ক্লাসে গিয়েই জানলা খুলে দিতে বলেন। ছেলেদের বলেন, মনের জানলাও সবসময় ওই রকম খুলে রাখতে হবে। দেখো তো কেমন নীল আকাশ, চোখে তৈরি করো বাইরের সৌন্দর্য দেখতে, জীবনে মস্ত আনন্দ পাবে। হেডমাস্টার বাইরে দাঁড়িয়ে শুনছিলেন। একটু পরে ডেকে পাঠালেন। কেন ডেকেছেন স্যার? এদিকে আসুন, বসুন দয়া করে। নারায়ণ মাস্টার বসেন। হেডমাস্টার বলেন, আপনাকে কথাটা বলি, আপনার অঙ্কের ফল অত্যন্ত খারাপ এবার। কাল পরীক্ষার নম্বর আনিয়েছি ইউনিভার্সিটি থেকে, 6টা ফেল অঙ্কে। আপনি এদিকে দেখি ক্লাসে বসে আর্টের চর্চা করেন, সেজন্য কি আপনাকে রাখা হয়েছে স্কুলে? কতবার না আপনাকে কথা আমি বলেছি। বড় দুঃখের বিষয় নারায়ণবাবু। নারায়ণবাবু চুপ করে থাকেন, সাহস করে কিছু বলতে পারলেন না। রাখালবাবু টিচার্স রুমে বসে সব কথা শুনে বলেন, ও আর ওর সাবজেক্টে যে 11টা ফেল, তার বুঝি কোনো কৈফিয়ত নেই? গরিবের ওপর যত জুলুম। বেশ। বাজারে এসে সেই দোকানে মাস্টারেরা ভাঙা পেয়ালায় চা খান। সেখানে রাখালবাবু কথাটা তোলেন। স্কুল কমিটির অবিচার সম্বন্ধে আলোচনা হয়। একজন মাস্টারমশাই যদুবাবু বলেন, শুধু টিউশনি করি সকাল থেকে 5টা, বিকেলে আরও 5টা, তাতেও কি সংসার সুচারুরূপে চলে? একটি মেয়ে ঘাড়ে। দেশের তরুণদের যাঁরা গড়ে তুলবেন, গোটা জাতিটিকেই তাঁরা গড়ে তুলেছেন। তাদের দিকে কে তাকায়? ভগ্ন মনে যে যার বাড়ি যান। সন্ধ্যা হয়ে আসে। যদুবাবু বললেন, তোমরা বাড়ি যাও, আমি আবার গুণী মল্লিকের বাড়ি প্রাইভেট পড়াতে যাব। আপনি খেলেন না কিছু, বাড়ি যাবেন না? আরে বাড়ি গেলে সময় পাবো কখন? ওই কোনো দিন রাস্তায় খেতে খেতেই পথ চলি, 2-1 পয়সার বিস্কুট কি মুড়ি। কোনো দিন তারও সময় হয় না। আমাদের আবার খাওয়া, তুমিও যেমন ভায়া। স্কুলে প্রাইজ বিতরণ উপলক্ষে সভায় নারায়ণ মাস্টারের ছাত্র ইন্দুভূষণ চমৎকার আবৃত্তি করলে। জেলা ম্যাজিস্ট্রেট তাকে ডেকে জিজ্ঞেস করলেন, এমন আবৃত্তি শিখিয়েছে কে? নারায়ণ মাস্টার মশাই। জেলা ম্যাজিস্ট্রেটের নাম মিস্টার কানোয়ার, পাঞ্জাবি, কেমব্রিজের গ্র্যাজুয়েট। নারায়ণ মাস্টারের সঙ্গে কথা বলতে বলতে ওর বাড়ি আসেন। পথে মাখন সুর
কি একটা কথা বলতে গেলেন খোসামুদের ভাবে হাত জোর করে। স্যার, আমার ওই অয়েল মিলের লাইসেন্সটার বিষয় একবার। মিস্টার কানোয়ার বিরক্তির সুরে বললেন, अभी नहीं, নট নাও, কাম অ্যান্ড সি মি ইন মাই অফিস। মিস্টার কানোয়ারকে নারায়ণ মাস্টার পল্লী প্রকৃতির সৌন্দর্য বোঝান। জ্যোৎস্না রাত্রি। মিস্টার কানোয়ার বলেন, মিস্টার গাঙ্গুলি, আপনি একজন আইডিয়াল টিচার। আপনি আমাকেও রুরাল বেঙ্গলের রূপটি চোখে আঙুল দিয়ে দেখালেন। আমি আপনাকে মনে রাখব। মনোরমা ভাঙা পেয়ালায় দুজনকে চা দেন। মাখন সুরের বাড়িতে ক্রিয়াকাণ্ড। সব মাস্টার ভূতের মতো খাটছেন, কেউ অভ্যর্থনা করছেন, কেউ রান্নার তদারক করছেন। নারায়ণ মাস্টারকে মাখনবাবু বলেছেন চা দেওয়া পরিদর্শন করতে। সার্কেল অফিসার মিস্টার সুধীন বসুকে চা নিজের হাতে দিতে বলেন। নারায়ণবাবু চা দিতে গেলে তরুণ মিস্টার বসু উঠে চায়ের কাপ নিয়ে বলেন, আরে স্যার, আপনি? রাখুন রাখুন, আমায় চিনতে পারলেন? আমি সুধীন, আপনার ছাত্র। নারায়ণ মাস্টার বলেন, কোন বছর পাশ করেছিলে বাপু? এসো এসো, দীর্ঘজীবী হও। মনে তো হচ্ছে না। মানিকদের ব্যাচ স্যার, 1930 সালে ম্যাট্রিক পাস করি স্যার। আপনি আমার গুরু। বেশ বেশ, বেঁচে থাকো বাবা। আজকাল তুমি কি আমাদের সার্কেল অফিসার? আগে হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের বাগদিপাড়ায় একটা টিউবওয়েল করে দিতে পারো বাবা? খালের নোংরা জল খেয়ে সব কলেরায় মরেছে। আমার 2টি ছাত্র মারা গিয়েছে। ওরা গরিব, তোমাদের সামনে অভাব অভিযোগ জানাতে পারে না। এই কাজটি তোমার গুরুদক্ষিণা হবে বাবা। যখন গুরু বলে ডাকলে তখন বলি। ছেলেটি খাতা বের করে বললে, গ্রামের নাম আর পাড়াটা বলুন স্যার, টুকেনি। আজকাল ভালো কাজ করব বললেও করা যায় না। আপনি পণ্ডিত লোক, আপনাকে কি বোঝাবো। বিদেশি শাসন চলছে শোষণের জন্য, প্রজার মঙ্গলের জন্য নয়। গভর্নমেন্টের কাজে ঢুকে সেটা আমরা হাড়ে হাড়ে বুঝেছি। আচ্ছা স্যার, প্রণাম, পায়ের ধুলো দিন আরেকবার। ছেলেটি বিদায় নিতে উদ্যত হলে মাখন সুর হাত কচলাতে কচলাতে তার পেছন পেছন খানিক দূর গেলেন। আরও খানিকক্ষণ খেটে বেলা গেলে নারায়ণ মাস্টার অভুক্ত অবস্থায় বাড়ি চলে এলেন। কেউ জিজ্ঞেসও করলে না তিনি খেয়েছেন কিনা। মাখন সুর যাবার আগে কেবল বললেন, নারায়ণবাবু, কাল একটু সকাল সকাল আসবেন। ভালো চণ্ডীর গানের আসর হবে কি না? থানার বড় দারোগাবাবু আসবেন, খবর দিয়েছেন। 6 বছর পরে রাখালবাবুর বাড়ি তাঁর স্ত্রীর কলেরা। নারায়ণ মাস্টার ছাত্রদল নিয়ে সেবা করছেন। ছেলেদের মধ্যে ইন্দুভূষণই পরিচালক। সবাই ব্যস্ত, কেউ জল গরম করছে, কেউ ডাক্তারবাবুর হাতে সাবান দিয়ে জল ঢেলে দিচ্ছে। রাখাল মাস্টারের মেয়ে প্রীতি ইন্দুভূষণকে সাহায্য করে। কৃতজ্ঞতায় প্রীতির তরুণ হৃদয় কানায় কানায় ভরা। রাখালবাবুর স্ত্রী রাত্রে মারা গেলেন। প্রীতিকে ইন্দু বোঝায়। এর আগেও ইন্দুর সঙ্গে প্রীতির দেখা হয়েছে 2-1 বার। নারায়ণ মাস্টার রাখালবাবুর বাসায় খবরের কাগজ আনতে পাঠাতেন। প্রীতি কাগজখানা ইন্দুভূষণের হাতে দিত। কৃতজ্ঞতা প্রেমে পরিণত হলো ক্রমশ। মাতৃবিয়োগের পর শোকাচ্ছন্ন দিনগুলিতে ইন্দুভূষণ সান্ত্বনা দিত ওকে। রাখাল মাস্টার বাড়ি থাকতেন না। দুজনের প্রেম গড়ে উঠল। ইন্দুভূষণ ম্যাট্রিক পাশ করে তখন কলেজের ছাত্র, কিন্তু নারায়ণবাবুর বাড়িতে সে নিয়মিত আসে। মনোরমা বয়স ও দারিদ্র্যের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন। ছেলে অবাধ্য, লেখাপড়া করলে না, 2 বার ম্যাট্রিক ফেল করেছে। মাকে এসে বলেছে, মা, একটা কলের গান কিনবো, টাকা দাও। মা বললেন, কি করে বলিস এসব কথা ননি? ওর বয়স হয়েছে, সংসারের জন্য এখন চিন্তা এসে পড়েছে। আগে তো গায়ে আঁচড় লাগতে দিতাম না, এখন ভালো করে এক বাটি দুধ খেতে দিতে পারি নে। তোকে কলের গান কেনবার টাকা দেবো কোথা থেকে? ছেলে মার সঙ্গে ঝগড়া করে, সমানে উত্তর করে। অবশেষে বাবার পায়ের শব্দ পেয়ে খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে চলে যায়। নারায়ণ মাস্টার ঢুকে স্ত্রীকে চোখ মুছতে দেখে বললেন, কি হলো, চোখে কি? তিনি তো সংসারের কিছু খবর রাখেন না। স্ত্রী বলেন,
এই চোখে কি হয়েছে, সব সময় জল পড়ছে। ওর মেয়ে আবার চিঠি দিয়েছে। মনোরমা বলেন সে কথা স্বামীকে। ওকে একবার দেখে এসো না গো, ওদিকে তো যাও। নারায়ণ মাস্টারের মনটা কেমন করে ওঠে। পাশের গ্রামে যাবার সময় ওর শ্বশুরবাড়ির সামনে দিয়ে যান। মেয়ে জানলায় দাঁড়িয়ে আছে। জামাইয়ের সঙ্গে দেখা। জামাই বলে, আসুন বাড়িতে। নারায়ণবাবু বলেন, সময় নেই, যাব না, অমলাকে বুঝিও। বাড়ি এলে মনোরমা বলেন, হ্যাঁ গা, তুমি গিয়েছিলে? নারায়ণবাবু বলেন, হ্যাঁ, খুব যত্ন করলে। অমলার শাশুড়ি নিজে এসে কত কথা বললে, জল খাওয়ালে। প্রীতি ও ইন্দুভূষণের শেষ দেখা। প্রীতির বিয়ে অন্য স্থানে স্থির হয়েছে। প্রীতির অভিভাবকদের হাত এতে সম্পূর্ণ। বেচারি প্রীতি নিরুপায়া। সে শুধু জানাতে এসেছে গোপনে ইন্দুভূষণকে। বাড়ির পেছনে এক জামতলায় দুজনে এসে দাঁড়িয়েছে। প্রীতি বললে, আমি কি করব ইন্দুদা? আমি কি করতে পারি? আমি তোমার সাথে পালাতে পারি, কিন্তু বাবা তাতে মরে যাবেন। তা করতে আমি পারবো না। প্রীতির বিবাহের পরদিনই সকালে উঠে মনোরমা দেখলেন ছেলে ননীমাধব ঘরের দোর খুলে রেখে মায়ের বাক্স ভেঙে 300 টাকা ও বাবার সাবেক আমলের ঘড়িটা নিয়ে কোথায় পালিয়ে গেছে। একখানা চিঠি খুঁজে পাওয়া গেল। তাতে সে লিখেছে, বৃহত্তর জগতের আহ্বানে আজ সে বাড়ি ছেড়ে চলল, বাবা মা যেন কিছু মনে না করেন। নারায়ণ মাস্টার স্ত্রীকে বোঝান। মনোরমা বলেন, হ্যাঁ গা, তুমি যাও, ওকে এনে দাও। যাব, ভেবো না। হ্যাঁ গা, সে কোথায় গেল? ভেবো না। তাকে এনে দেবে? হ্যাঁ হ্যাঁ, এনে দেব। এমন একদিনে নারায়ণবাবুর চাকরি গেল। এর মস্ত কারণ, একজন দেশসেবকের মৃত্যুতে নারায়ণবাবু ছেলেদের নিয়ে গাছতলায় দাঁড়িয়ে সভা করেছিলেন। ছেলেদের বিদায় অভিনন্দন হলো গাছতলাতেই। নারায়ণবাবু গ্রহণ করলেন। হেডমাস্টার ও মাখনসুর স্কুল গৃহে উক্ত অভিনন্দনের অনুষ্ঠান করতে দিতে রাজি হলেন না। বিদায়ের সময় নারায়ণবাবুর মর্মস্পর্শী বাণীতে সকলের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। নারায়ণবাবু অভিনন্দনপত্র হাতে হেঁটে আসছেন। মাখনসুর পাশ দিয়ে ফিটন গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। গ্রামের ইউনিয়ন বোর্ডের সভা। মাখনসুর এলে সবাই দাঁড়িয়ে উঠল, অথচ নারায়ণবাবু যে বেঞ্চিতে বসে, সেই বেঞ্চিতে বসে সাধারণ লোকে বিড়ি খাচ্ছে। পেছনের বেঞ্চিতে বসে আছেন নারায়ণবাবু, জায়গা না পেয়ে। মাখনসুরের বক্তৃতা শুনছেন। মাখনসুর ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার হবেন, জনসাধারণের ভোট চান। বক্তৃতায় তিনি বলছেন, তিনি আজ অনেক দিন ধরে দেশের সেবক ও ভৃত্য, তা সকলেই জানেন। স্কুল ও সরকারি দাতব্য চিকিৎসালয় নিয়ে তিনি কীরকম প্রাণপাত পরিশ্রম করেছেন এবং তা যে সার্থক হয়েছে, এতেই তিনি ধন্য। অন্য কোনো প্রতিদান তিনি চান না, কেবল দেশবাসীর কৃতজ্ঞতা ছাড়া, ইত্যাদি ইত্যাদি। খুব চটাচট হাততালি পড়ছে। বাইরে এসে নারায়ণবাবু বিড়ি টানতে টানতে অন্যমনস্কভাবে পথ চলেন। লোকের কাছে বলেন, চমৎকার লোক মাখনবাবু, কেমন চমৎকার বক্তৃতা দিলে। দেশের মধ্যে অমন লোক আর নেই, বড় ভদ্রলোক। এক জায়গায় বসে ছেলের কথা ভাবেন। পরের ছেলে মানুষ করেছেন, অথচ নিজের ছেলের কিছুই করতে পারলেন না। চোখের সামনে ছবি ভেসে উঠল। ছেলেটা হয়তো পথে ভিক্ষে করছে, হয়তো অনাহারে কষ্ট পাচ্ছে। চোখের জল মুছলেন চাদরের খুঁটে। মনোরমা বৈকালে অন্যমনস্কভাবে একলা বসে বাড়িতে। স্ত্রীর চেহারা দেখে নারায়ণবাবুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পতিব্রতা স্ত্রী বাইরে কিছু প্রকাশ করেন না, কিন্তু ভেতরে ভেতরে তার সমস্ত অন্তর পুড়ে উঠছে আজ নিরুদ্দিষ্ট পুত্রের জন্য। পেছন থেকে নারায়ণবাবু স্ত্রীর শোকাচ্ছন্ন বিষাদমলিন মূর্তি দেখেন। তাকে আসতে দেখে মনোরমা ধর্মর করে উঠে বলেন, ও মা, কখন এলে তুমি? আমি টের পাইনি। এই তো এলাম, লেবুর আচার করবে বলে লেবুর সন্ধানে গিয়েছিলাম।
সত্যি? তাই নাকি? পেলে? মনোরমা কৃত্রিম উৎসাহের সঙ্গে বলেন, দাঁড়াও, তোমার মুখ শুকিয়ে গিয়েছে, দুটো মুড়ি মেখে দিই? নারায়ণ মাস্টার বলেন, বসো বসো, একটু গল্প করো, খেটে খেটেই গেলে। মিনতি ভরা সুরে মনোরমা বলেন, হ্যাঁ গা, ননির কোনো সন্ধান পেলে? ইন্দুভূষণ একটা ঘাটে একদিন বসে আছে। সেখানে বিখ্যাত সিনেমা অভিনেত্রী সুরমার সঙ্গে তাঁর আলাপ হয়। সুরমা ও তার দলবল পল্লীগ্রামের দৃশ্য তুলতে এসেছিল, ওর সাহায্য চাইলে। সেই সূত্রে সুরমার সঙ্গে আলাপ। সুরমা ওকে কলকাতায় গিয়ে দেখা করতে বললে বারবার। আসবেন তো, ঠিক বলুন। বালিগঞ্জের একটা ঠিকানা দিলে। সেখানে ইন্দুভূষণ দেখা করতে গেল এবং প্রথম পদার্পণের দিনই সুরমার জালে আবদ্ধ হল। সুরমা সুন্দরী, সুগায়িকা, ইন্দুভূষণ তরুণ ও সুদর্শন। দুজনেই দুজনের প্রতি আকৃষ্ট হল। সুরমা বারবার আসতে বললে ওকে, জানলায় দাঁড়িয়ে রইল। বাড়ি এসে ইন্দুভূষণ মন মরা উদাস হয়ে রইল। সুরমার চিঠি এলো, একবার অতি শীঘ্র যেতে বলেছে। সে গেল আবার। সুরমা ওকে খুব আদর আপ্যায়ন করলে, নিজের হাতে তৈরি সন্দেশ খাওয়ায়, গান শোনায়। শেষে সুরমা বলে, অনেক রাত হয়েছে, কোথায় যাবেন আজ? এখানেই থাকুন, কোনো অসুবিধা হবে না। দুজনে সারা রাত গল্প করি আসুন। সত্যি কথা বলতে কি, আপনাকে বড় ভালো লাগে। ইন্দুভূষণ রইল না। সুরমা বারবার বলে দিলে, সামনের শনিবারে আমার জন্মদিন, নেমন্তন্ন রইল আপনার। কথা দিন আসবেন। গেল ইন্দুভূষণ জন্মদিনের উৎসবে। গান, আহার বিহার, আরও কয়েকটি অভিনেত্রী নিমন্ত্রিতা। তারা ওদের দুজনের গলায় মালা পরিয়ে দিয়ে অভিনন্দন জানায়। সেদিন সুরমা ইন্দুভূষণকে বাড়ি যেতে দেয় না, ছাদে বসে দুজনে গল্প করে। সুরমা ও ইন্দুভূষণ মোটরে যায়। নারায়ণ মাস্টার পথ দিয়ে যান। তিনি কলকাতায় এসেছিলেন ছেলের সন্ধানে, মনোরমার মিনতিতে। সারাদিন নানা স্থানে ঘুরেছেন, সন্ধান করে কোথাও সন্ধান পাননি। সামান্য পয়সা হাতে পেট ভরে জলখাবারও খেতে পারেননি। ভবানীপুরে বকুলবাগান রোডের মোড়ে গাড়িখানা হঠাৎ বেগে সামনে এসে দাঁড়ালো। নারায়ণ মাস্টার থমকে দাঁড়ালেন। কাদা জল জমেছিল রাস্তার একটা জায়গায়, ছিটকে তার গায়ে লাগলো। নারায়ণবাবু চেয়ে দেখলেন ইন্দুভূষণ ও একটি সুবেশা তরুণী গাড়িতে বসে। পাশের একটি লোক বলে উঠল, রগড় দেখলেন মশাই, চিনেছেন তো? নারায়ণ মাস্টার পাড়া গিয়ে মানুষ, তিনি কি করে চিনবেন? চিনলেন না? সুরমা দেবী। সে কে? কোথায় বাড়ি আপনার? সুরমা দেবী, বিখ্যাত চিত্রতারকা, নামও শোনেননি? আপনার কাপড়খানা একেবারে নষ্ট করে দিয়েছে যে। নারায়ণবাবু চিনতে পারলেন। সরল মানুষ, জিনিসটা ঠিক বুঝতে পারলেন না। অবাক হয়ে গেলেন। একজন চিত্র অভিনেত্রীর সঙ্গে ইন্দুভূষণ কি করছে? ও কি কোনো ফিল্ম কোম্পানিতে কাজ নিল নাকি? কিন্তু তাঁর ছাত্র, অমন যত্নে গড়ে তোলা ছাত্র, শেষে একটি অভিনেত্রীর সঙ্গে বেড়াবে এভাবে? ইন্দুভূষণ চিনতে পেরেছিল নারায়ণ মাস্টারকে। সে চমকে ওঠে। তারপর থেকে অন্যমনস্ক হয়ে গেল। সুরমা বলে, আচ্ছা, হাজরার মোড়ে সেই যে এক পাড়া গিয়ে বুড়ো লোক আমাদের মোটরের সামনে পড়লো, মা কি কাদাই লেগে গেল ওর গায়ে। ভাবলেও হাসি পায়। ব্রেক কষেছিল সময়ে, তাই খুব বাঁচা বেঁচে গিয়েছে। তারপর থেকেই তুমি অমন অন্যমনস্ক হয়ে গেলে কেন? আর ভালো করে কথাই বলছো না। চেনো নাকি ও বুড়োকে? ইন্দুভূষণ চুপ করে থেকে বললে, আচ্ছা, তোমার আবার যত বাজে কথা। আমি তোমার সঙ্গে এখন আর যাব না সুরমা। কেন? আমাকে একটু নামিয়ে দাও, একটু কাজ আছে। কোথায় যাবে?
সে বলবো এখন, তুমি যাও, আমি নামি। অনেকক্ষণ ধরে খুঁজলে ইন্দুভূষণ নারায়ণ মাস্টারকে, এদিক ওদিক, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে একটা পার্কে এসে ক্লান্ত হয়ে বসল। নিজেকে কোথায় যেন অপরাধী বলে মনে হতে লাগলো, নিজের কাছে নিজেকে। না, সে সুরমার কাছে আর যাবে না। বাড়ির ছেলে বাড়ি ফিরে যাবি আজই। এইখানে একটু পরে প্রীতি ওকে দেখতে পেলে সামনের জানলা থেকে। সেটা প্রীতিদের বাসা। একটি ছোট ছেলে এসে ওকে ডাকলে। ইন্দুভূষণ দ্বিধাজড়িত পদে অপরিচিত দ্বারদেশে গিয়ে দাঁড়াতেই দোর খুলে দাঁড়ালো প্রীতি হাসি মুখে। ইন্দুদা, প্রীতি, এসো বাড়ির মধ্যে। কবে কলকাতায় এলে? কি করছো আজকাল? তুমি এসো বাড়ির মধ্যে। বাড়িতে আর কে আছেন? কেউ নেই, কেবল এক ননদ ও বুড়ি খুড়শাশুড়ি। উনিও আসবেন এক্ষুনি। তুমি এসো ইন্দুদা। আমি যাব না প্রীতি, একটু বিশেষ ব্যস্ত আছি, অন্য সময় এসে দেখা করব। তা বললে হবে না, এক পেয়ালা চা অন্তত খেয়ে যেতেই হবে। এই প্রীতিকে ভুলতেই সে সুরমার ফাঁদে পা দিয়েছিল। সেই প্রীতি আজ তার সামনে। গ্রামের সম্বন্ধে অনেক কথা হলো। তারপর ইন্দুভূষণ বিদায় নিয়েই সোজা সুরমার ওখানে গিয়ে উঠল সে। মনোরমা ছেলের জন্য ভেবে ভেবে শয্যা গ্রহণ করেছেন। নারায়ণ মাস্টার বাড়ি এলে তিনি উঠে স্বামীকে জল দেন হাত পা ধোবার। প্রতিবেশীর বাড়ি থেকে চা এনে চা করে খাওয়ান, কারণ ঘরে কিছু নেই। মূর্তিমান দারিদ্র্য সংসারের প্রতি রন্ধ্রে তার পাশ বিস্তার করেছে। চাকরি নেই নারায়ণবাবুর, প্রভিডেন্ট ফান্ডের সব টাকা আদায় হয়নি। মনোরমা করুণ মিনতির সুরে বলেন, হ্যাঁ গো, ননির কোনো সন্ধান পেলে? নারায়ণবাবু কি জবাব দেবেন? কোনো সন্ধানই মেলেনি। সে কথা বলতেও কষ্ট হয়। নারায়ণবাবু কাছে বসে স্ত্রীকে বোঝান, ভগবানের নাম করো, সংসারে সব দুঃখ কষ্টকে যে জয় করতে পারে সেই তো যথার্থ মানুষ। সংসার পরীক্ষার স্থল। এই মনে করে চলবে যে আমাদের সত্যকার স্বাধীনতাকে কেউ হরণ করতে পারে না। হাতে পয়সা নেই, স্কুলে প্রভিডেন্ট ফান্ডের টাকা বাকি। স্কুলে যান নারায়ণবাবু। ছেলেরা সবাই ক্লাস থেকে বার হয়ে এসে অভ্যর্থনা জ্ঞাপন করে, উল্লাস প্রদর্শন করে। হেডমাস্টার সদয় ব্যবহার করেন। চেয়ারে বসিয়ে বলেন, আপনি শুনলাম কলকাতায় গিয়েছিলেন। আগে হ্যাঁ। তা ছেলেটির কোনো সন্ধান পেলেন? না। শুনলাম আপনার স্ত্রী অত্যন্ত কাতর হয়ে পড়েছেন। তা তো হতেই পারে। আই অফার মাই সিম্প্যাথি নারায়ণবাবু, কিন্তু কি করবেন বলুন, সবই তাঁর ইচ্ছা। হেডমাস্টারের কথায় মাখন সুরের সঙ্গে দেখা করেন। মাখন সুর বৈঠকখানায় বসে আছেন মোসাহেব নিয়ে। নারায়ণবাবুকে তাঁরা বসতেও বলেন না, তিনি গিয়ে নমস্কার করে দাঁড়িয়েই থাকেন। মাখনবাবু বললেন, এই যে মাস্টারমশাই, ভালো আছেন? আগে হ্যাঁ, এই একরকম চলে যাচ্ছে। তারপর কি মনে করে? আমার সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা অনেক দিন হয়ে গেল, সংসারে এখন বড় অভাব, টাকাটা আমার দেওয়ার ব্যবস্থা করুন দয়া করে। হ্যাঁ নিশ্চয়ই, সে টাকা দিতে হবে বই কি। আচ্ছা, আপনার ওপর স্কুল লাইব্রেরির ভার ছিল না? তার অনেকগুলো বই পাওয়া যাচ্ছে না, সেগুলি আপনি মীমাংসা করে দিয়ে টাকা নিয়ে যান। আগে সে কি কথা, এতদিন তো হেডমাস্টার কিছু বলেননি। আর আমার ওপর লাইব্রেরির চার্জও ছিল না, সে ছিল ক্ষেত্রবাবুর ওপর। আপনি হেডমাস্টারের সার্কুলার দেখবেন। আচ্ছা আচ্ছা, এখন যান, আমি বড় ব্যস্ত। আগে আমার হাত খালি, বাড়িতে স্ত্রী অসুস্থ, ছেলেটিকে সন্ধান করতে গিয়ে খরচপত্র এমন অবস্থা দাঁড়িয়েছে, বড্ড উপকার হতো এই সময় টাকাটা পেলে। হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু আমিও তো বেনিয়মে হিসেবে টাকা দিতে পারি না। আমার এখন সময় নেই, এখন আপনি যান। বাড়ি ফিরে এলেন নারায়ণ মাস্টার। মনোরমার শরীর খারাপ, তার জন্য কিছু ফল নিয়ে আসতে পারলেন না। এক দোকানে জোড়া সন্দেশ বিক্রি হচ্ছে, 4 আনা জোড়া।
মনোরমা এসব খেতে পান না, গরিবের ঘরের স্ত্রী। বড় ইচ্ছে হলো ওই জোড়া সন্দেশ একখানা নেবেন, কিন্তু পয়সায় না কুলোনোতে শুধু হাতে চলে আসেন। মনোরমা আগে আগে এসে আগ্রহপূর্ণভাবে বাজারের থলি খুলে দেখতেন, জিজ্ঞেস করতেন কি আনলে দেখি। আজ তিনি নিরুৎসাহ, মনমরা, উদাস। নারায়ণবাবু দেখে ব্যথিত হয়ে ওঠেন। বাইরের ছেলেরা এসে ঠিক ডাকে প্রতিদিনের মতো। এখন আবার অন্য ছেলেদের নক্ষত্র বোঝান। ভাবেন ইন্দুভূষণের গাড়ির চাকায় সেদিন কাদা ছিটকে লাগার দৃশ্য, সঙ্গে অভিনেত্রী শ্রেণীর একটি মেয়ে। দুঃখ হয় তাঁর। সুরমাকে নক্ষত্র চেনাচ্ছে ইন্দুভূষণ। ছাদের উপর অন্ধকার, তারা ভরা আকাশ। সুরমা বললে, এইসব শিখে কি হবে, তার চেয়ে চলো। জানো, আমার এক মাস্টারমশাই ছিলেন। তিনি আমার ছেলেবেলায় আমায় এইসব চিনিয়েছিলেন। তিনি বলতেন, মানুষের দৃষ্টি যত প্রসারতা লাভ করবে ততই সে অমরত্বের সম্মুখীন হবে। মানুষ বড় কিসে, এই বৃহতের সন্ধান, ভূমার সন্ধান সে পেয়েছে বলে। আমার গুরুর এই উপদেশ। তোমার গুরু কে, কোথায় থাকেন? তুমি তাকে দেখেছ? দেখেছি, কোথায়? সে বলবো না। একদিন তাকে এখানে আনবে। আসবেন না তিনি। জীবনে বৃহতের সন্ধান তিনিই আমায় দিয়েছিলেন। এতদিন তত বুঝতে পারিনি, কিন্তু আজকাল যেন বেশি করে বুঝছি সুরমা। সুরমার বিলাসিনী পল্লবগ্রাহী মন এ উক্তির গভীরতা বুঝতে পারলে না। সে বলল, চলো নিচে যাই, তোমায় গান শোনাই। ঠান্ডা লাগছে। মাঝে মাঝে তোমার মুখ গম্ভীর দেখি কেন বলো তো? তোমার কি অভাব এখানে? কোনো অসুবিধার মধ্যে কি আমি রেখেছি তোমাকে? চলো। সুরমার গানে কথায় ইন্দুভূষণ জীবনের গভীর তত্ত্ব আবার বিস্মৃত হল। মনোরমা শয্যাগত। পুত্রের বিচ্ছেদ শোক কাতরা মাতাকে সান্ত্বনা দিতে গিয়ে নারায়ণবাবু নিজেই ব্যাকুল হয়ে ওঠেন। ঠিক সেই সময় টেলিগ্রাম এলো আলিপুরের জেল হাজত থেকে। তাঁর ছেলে ননীমাধব চুরির চার্জে অভিযুক্ত হয়ে আলিপুরে আছে। স্ত্রীকে মিথ্যা আশ্বাস দিয়ে নারায়ণ মাস্টার চললেন আলিপুরের দিকে। মনে পড়ল তাঁর একটি পুরনো গান, কেবল তব মুখের পানে চাহিয়া, বাহির হনু তিমির রাতে তরণীখানি বাহিয়া, অরুণ আজি উঠেছে, অশোক আজি ফুটেছে, না যদি ওঠে না যদি ফুটে, তবুও আমি চলিব ছুটে তোমার মুখে চাহিয়া। আলিপুরের জেল হাজতে ছেলের সঙ্গে দেখা হলো। ওখানে গিয়ে শুনলেন তার 6 মাস জেলের আদেশ হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করার পরামর্শ দিল সবাই। নারায়ণ মাস্টার গিয়ে দেখেন জেলা ম্যাজিস্ট্রেট তাঁর পূর্ব পরিচিত মিস্টার কানোয়ার। খুব খাতির করলেন তিনি। বললেন তিনি জানেন না যে আসামি তাঁর ছেলে। খুব বিস্ময় প্রকাশ করলেন এ কথা শুনে। কেন এমন হলো? নারায়ণ মাস্টার চুপ করে থাকেন। পরে নারায়ণবাবু সব বললেন। দুঃখ করে ম্যাজিস্ট্রেট বললেন, আমি জানি এরকমই হয়। পণ্ডিতের বংশে পণ্ডিত ও সৎ ছেলে জন্মগ্রহণ করলে তো পৃথিবী স্বর্গ হয়ে যেত। আচ্ছা, আমি চলি, বললেন নারায়ণবাবু। মিস্টার কানোয়ার বললেন, আপনি আমাকে রুরাল বেঙ্গল চিনিয়েছিলেন, প্রকৃত বাংলাদেশ কি তা আমাকে চিনিয়েছিলেন আপনি। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আমি যদি জানতাম আসামি আপনার ছেলে, তাহলে ওকে কনভিকশন দিতাম না। বড়ই দুঃখিত আমি যে আমার অজ্ঞাতসারে আপনার ছেলের জেল হলো। আমার বাসায় যাবেন না? আমার স্ত্রী আপনাকে দেখলে বড় খুশি হবেন। এখন আমার সময় হবে না মিস্টার কানোয়ার। আমার স্ত্রী পুত্রের শোকে শয্যাগত। একা ফেলে রেখে এসেছি। আমায় আজই ফিরতে হবে। ও রিয়েলি, আই এম সো সরি। আপনার মতো ভালো লোকেরা সংসারে কষ্ট ভোগ করে কেন বলতে পারেন মিস্টার গাঙ্গুলি? আপনি তো একজন দার্শনিক। এই কর্মফল। আমার কি মনে হয় জানেন, এই দুঃখ দহনের মধ্যে প্রভিডেন্স আপনাদের শেষ মালিন্যটুকু পুড়িয়ে খাঁটি নিষ্পাপ করে নিচ্ছেন। গ্যাটের ফাউস্টের সেই লাইন স্মরণ করুন,
একদিন আসবেন, আপনার সঙ্গে বসে আমার বাংলোতে কথাবার্তা বলা যাবে। গুড বাই। নারায়ণবাবু বাড়ি এলেন। মনোরমা সাগ্রহে জিজ্ঞেস করেন, হ্যাঁ গা, ছেলে কেমন আছে? তাকে দেখলে? দেখলাম, ভালো আছে। তাকে আনলে না কেন? ঠিক বলো, তোমার মুখ দেখে আমার ভালো মনে হচ্ছে না। সে আছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে, আমার কথা বিশ্বাস করো। হ্যাঁ গো, তবে তাকে আনলে না কেন? আমার বুকের এইখানটায় হাত দিয়ে দেখো, আমি থাকতে পারছি নে। নারায়ণবাবু কিন্তু মুখ বুজে শুয়ে পড়ে থাকেন। অসুস্থ স্ত্রীকে নারায়ণবাবু সত্য কথা বলতে পারেন না। নিজে সেবা করেন স্ত্রীর। স্ত্রী সেই অবস্থায় উঠে নিজে চা করে দিতে যান স্বামীকে। নারায়ণবাবু বাধা দেন। একখানি চিঠি এলো। ছেলে জেলের মধ্যে মনের ঘৃণায় আত্মহত্যা করেছে। মিস্টার কানোয়ার দুঃখ করে পত্র লিখেছেন। নারায়ণবাবু গেলেন, পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন, মুখাগ্নি করলেন। বাড়ি ফিরে এলে মনোরমা ব্যস্তভাবে বলেন, ওগো খোকা আমার কাছে রাত্রে এসেছিল। তুমি কোথায় গিয়েছিলে? বলো না, সত্যি করে বলো না। কথা বলো না কেন? কি হয়েছে? প্রায় মিনতির সুরে বলেন, হ্যাঁ গা, বলো না আমায়, বলো না, সে কেমন আছে? নারায়ণবাবু রোগশয্যাগত স্ত্রীকে নিজে বার্লি করে খাওয়ান। দাঁড়াও, আমি নিজে তোমায় চা করে দিই। উঠো না, উঠো না, শুয়ে থাকো। হ্যাঁ গা, ননি কেমন আছে? খোকা কেমন আছে? বলো না। ভালো আছে, তার চিঠি পেয়েছি, সে বাড়ি আসবে। এই দেখো চিঠি। কানোয়ারের ইংরেজি চিঠিখানা নারায়ণ মাস্টার স্ত্রীর সামনে মেলে ধরেন। সন্ধ্যা হয়ে এলো। বাইরে থেকে ছেলেরা এসে হাঁক দেয়, স্যার স্যার বাড়ি আছেন? নারায়ণবাবু স্ত্রীকে শুইয়ে দিয়ে ছেলে পড়াতে যান বাইরে। কিছুক্ষণ পর দেখা গেল তিনি একদল গ্রাম্য বালকদের মধ্যে বসে ভূগোল ব্যাখ্যা করছেন। পৃথিবীর 1 ভাগ স্থল, 3 ভাগ জল।